আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। আপনারা জানেন এনটিআরসিএ তাদের প্রকাশিত নতুন সিলেবাসে কোহেসিভ ডিভাইস সংযুক্ত করেছে। সহকারী শিক্ষক পদ ইংরেজিতে যারা পরীক্ষা দেবেন তাদেরকে কোহেসিভ ডিভাইস এই চ্যাপ্টারটা নতুন সংযুক্ত হয়েছে। তো নতুন সংযুক্ত হওয়ার কারণে আমরা ব্যাপারটা নিয়ে অনেকে হয়তো বা ভয় থাকতে পারে, বাট এটাতে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই। কোহেসিভ ডিভাইস অলরেডি আমরা জানি, চিনি, জাস্ট নামটা একটু এমন হচ্ছে বলে হয়তো আমাদের কাছে অপরিচিত লাগছে। আমরা লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টর, কনজাংশন, রিলেটিভ প্রোনাউন এগুলো তো চিনি, তাই না? এগুলো সবই কোহেসিভ ডিভাইসের অন্তর্ভুক্ত। কোহেসিভ ডিভাইসের কাজটা হচ্ছে দুইটা বাক্যের মাঝখানে বসে দুইটা বাক্যের অর্থগত প্রাসঙ্গিকতা এনে দেয়, অথবা দুইটা প্যারার শুরুতে বসে ওই প্যারা দুইটার মাঝে এক প্রকার অর্থগত প্রাসঙ্গিকতা এনে দেয়, একটা ধারাবাহিকতা বজায় রাখে, দুইটা বাক্য বা দুইটা প্যাসেজের মাঝে এক প্রকার রিলেশনশিপ তৈরি করে দেয়। এটা হচ্ছে কোহেসিভ ডিভাইসের কাজ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন বললাম রানা একজন বড় মাপের সাঁতারু এবং গতকাল সে ছোট্ট একটা দূরত্ব পার হতে পারেনি। বাক্যটা খেয়াল করুন, দুইটা বাক্য এখানে আমি বলেছি, মাঝখানে এবং যুক্ত করেছি। রানা একজন বড় মাপের সাঁতারু এবং গতকাল সে ছোট্ট একটি দূরত্ব পার হতে পারেনি। এখন এই বাক্যটা কিন্তু একটু অপ্রাসঙ্গিক এবং বেখাপ্পা লাগতেছে, কেমন বিদঘুটে মনে হচ্ছে, কারণ এখানে আমি এবং যুক্ত করেছি। যদি এবং যুক্ত না করে কিন্তু ব্যবহার করতাম, রানা একজন বড় মাপের সাঁতারু কিন্তু সে গতকাল ছোট্ট দূরত্ব পার হতে পারে নাই, তাহলেই কিন্তু আমাদের এই বাক্য দুইটার মাঝে একটা অর্থগত প্রাসঙ্গিকতা চলে আসতো, সুন্দর মিনিংফুল বাক্য হতো, তাই না? তো এই যে দুইটা বাক্যের মাঝে রিলেশনশিপ তৈরি করে দেওয়ার জন্য আমরা এবংয়ের পরিবর্তে কিন্তু ব্যবহার করলাম। এটাই হচ্ছে কোহেসিভ ডিভাইসের কাজ। কোহেসিভ ডিভাইস মূলত এভাবে বাক্যের মধ্যে একটা রিলিভেন্স, প্রাসঙ্গিকতা বা মিনিংফুলনেস এনে দেয়, রিলেশনশিপ তৈরি করে দেয়। কেমন? এই হচ্ছে কোহেসিভ ডিভাইসের কাজ। তো আমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে অলরেডি অনেকগুলো জানি। যেমন কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা কোহেসিভ ডিভাইস শিখেছি, আনলেস, আনটিল, দো, অলদো, ইন স্পাইট অফ, ডিসপাইট, তারপর রিলেটিভ প্রোনাউনগুলো আমরা জানি, এগুলো সবই কোহেসিভ ডিভাইসের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে অনেক পূর্ব ধারণা আছে। এরপরও কোহেসিভ ডিভাইসের বেশ কিছু প্রাসঙ্গিক এবং জরুরি কিছু রুল নিয়ে আলোচনা করবো আজকে, যেগুলো নর্মালি আমরা একটু কম ব্যবহার করি, বা ওইগুলা যে কোহেসিভ ডিভাইস সে সম্পর্কে আমাদের ধারণা কম, সেই কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একদম প্রথমে দেখতে পাচ্ছেন, ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করি। অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, অ্যাট দ্য বিগিনিং, সেকেন্ডলি, থার্ডলি, দেন, ফাইনালি, অ্যাট লাস্ট, অ্যাটসেট্রা ইত্যাদি। মানে ঘটনার সিকোয়েন্স, ধারাবাহিকতা, আপনি একটা কাজের পর আরেকটা কাজ করেছেন, এই ধারাবাহিকতাটা বর্ণনা করার জন্য এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা বলতে পারি। অ্যাট ফার্স্ট প্রথমত, ফার্স্টলি প্রথমত, অ্যাট দ্য বিগিনিং শুরুতে বা প্রথমে, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, দেন তারপর, নেক্সট, তারপর ফাইনালি, অ্যাট লাস্ট, অ্যাটসেট্রা ইত্যাদি। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এই এক্সাম্পলে যদি খেয়াল করুন, দেখুন, ওয়েন আই গেট আপ ফ্রম বেড, যখন আমি বিছানা থেকে উঠি বা আমি যখন ঘুম থেকে উঠি, আই পারফর্ম সাম ডিউটিস, আমি কিছু ডিউটি পালন করি। অ্যাট ফার্স্ট প্রথমত, আই মেক উজু, আমি উজু করি। সেকেন্ডলি দ্বিতীয়ত, আই গো টু মস্ক ফর প্রেয়ার, আমি নামাজের জন্য মসজিদে যাই। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, তারপর আমি হোলি কোরআন রিসাইট করি। অ্যাট লাস্ট অবশেষে, আই গো আউট ফর ওয়াক, আমি হাঁটতে বেরোই। দেখুন এখানে কিন্তু ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করা হচ্ছে যে সে ঘুম থেকে ওঠে, তারপর কিছু দায়িত্ব পালন করে, প্রথমে উজু করে, তারপর মসজিদে যায়, দেন কোরআন তেলাওয়াত করে এবং অবশেষে সে হাঁটতে বের হয়। তো এইখানে এই ঘটনার সিকোয়েন্স বা ধারাবাহিকতা বর্ণনা করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করছি। ফার্স্টলি, তারপর সেকেন্ডলি, দেন, অ্যাট লাস্ট বা ফাইনালি, এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা ব্যবহার করেছি। এরপর দ্বিতীয় আরেকটা খেয়াল করুন, অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে, মানে আপনি কারো সম্পর্কে কিছু একটা বলেছেন এবং তার সম্পর্কে আরও কিছু বলতে চাচ্ছেন, এইভাবে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। ইন এডিশন টু, বিসাইডস, মোর ওভার, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, বোথ, ডট ডট অ্যান্ড, এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল খেয়াল করুন, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখন তার সম্পর্কে আমি আরও কিছু তথ্য দিচ্ছি। মোর ওভার অধিকন্তু, হি ইজ আ গুড ক্রিকেটার, সে একজন ভালো খেলোয়াড়, মানে সে একজন ভালো ছাত্র, এটা তো আমি বললাম। এইটুকু বলে আমি ক্ষান্ত হইনি, বরং তার সম্পর্কে আমি আরও তথ্য দিচ্ছি যে সে একজন ভালো ক্রিকেটার। সে একজন ভালো ক্রিকেটার, এই অতিরিক্ত তথ্যটুকু দেওয়ার জন্য আমরা এখানে মোর ওভার যুক্ত করলাম। মোর ওভার মানে অধিকন্তু।
আপনি চাইলে মোরওভার যুক্ত না করে বিসাইডসও যুক্ত করতে পারতেন, বিসাইডস মানে এছাড়াও, কেমন, ইন এডিশন টুও যুক্ত করতে পারতেন। কিন্তু নট অনলি বাট অলসো বা বোথ ডট ডট অ্যান্ড যদি যুক্ত করেন সেক্ষেত্রে একটু আপনার স্ট্রাকচারটা ডিফারেন্স হবে, বাক্যের স্ট্রাকচারটা। তখন এখানে দুইটা বাক্য না হয়ে একটা বাক্য হয়ে যাবে, কেমন, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তখন আমাদের এইভাবে গঠন করতে হবে যে হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট, এখানে যে হি ইজ, এইখানে এক নট অনলি ব্যবহার করতে হবে। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট, এরপর লিখতে হবে এই জায়গায় বাট অলসো আ গুড ক্রিকেটার। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড ক্রিকেটার, এভাবে। অথবা বোথ ডট ডট অ্যান্ড যদি ব্যবহার করেন, হি ইজ বোথ আ গুড স্টুডেন্ট অ্যান্ড আ গুড ক্রিকেটার, ঠিক আছে। তো আমরা নট অনলি বাট অলসো যখন আনবো বা বোথ ডট ডট যখন আনবো তখন একটা বাক্য হয়ে যাবে, মানে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ওকে, ফাইন। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর খেয়াল করুন, এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো কিছু বর্ণনা করতেছেন, সেটার এক্সাম্পল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, নেমলি, এটসেট্রা ইত্যাদি। একটা এক্সাম্পল যদি খেয়াল করুন নিচে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আই লাভ অল কাইন্ডস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, আমি সব ধরনের খেলাধুলা পছন্দ করি। এখানে সব ধরনের খেলাধুলা পছন্দ করার কথা বলা হচ্ছে, তারপর খেলাধুলার উদাহরণ দেওয়া হচ্ছে, সাচ এজ, যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, এটসেট্রা, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি। তো এই উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, নেমলি, এটসেট্রা ইত্যাদি ব্যবহার করতে পারি। এবার আরেকটা ব্যাপার খেয়াল করুন, আলোচনার প্রসঙ্গ পরিবর্তন করার জন্য, মানে আপনি একটা বিষয় আলোচনা করতেছেন, দেন আপনি ওই বিষয়টা, ওই প্রসঙ্গটা পাল্টাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা হাউএভার, হোয়াটএভার, এনিওয়ে, বাই দ্য ওয়ে এগুলো ব্যবহার করতে পারি। যেমন উদাহরণটা দেখুন, আম নট ওয়েল অ্যাট অল, আমি একদমই ভালো নেই, মানে আপনি হচ্ছে আপনার সম্পর্কে বলতেছেন যে আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, একদমই ভালো নেই। এখন এই প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলতেছেন, চেঞ্জ করে আপনি বলতেছেন হাউএভার, যাই হোক, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন আপনার সম্পর্কে কথা বলাটা এখানে আপনি শেষ করে দিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, তো আলোচনার প্রসঙ্গ পরিবর্তন করতেছেন। এই প্লট পরিবর্তন করার জন্য আমরা হাউএভার, হোয়াটএভার, এনিওয়ে, বাই দ্য ওয়ে এগুলো ব্যবহার করতে পারি। ফাইন। এরপর সাদৃশ্য বোঝাতে, মানে আপনি দুইটা বস্তুর মাঝে বা দুইটা ব্যক্তির মাঝে বা দুইটা জিনিসের মাঝে আপনি সাদৃশ্য বোঝাতে যাবেন, মিল বোঝাতে যাবেন, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি বা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অ্যাট দ্য সেম টাইম, লাইক ওয়াইজ, এটসেট্রা ইত্যাদি এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। সিমিলারলি, একইভাবে, হিজ ব্রাদার ইজ আ গুড স্টুডেন্ট, তার ভাইও একজন ভালো ছাত্র। দেখুন এখানে সে একজন ভালো ছাত্র, এই তার সম্পর্কে তার ভাইয়ের একটা সিমিলারিটি বা তুলনা বোঝানো হচ্ছে, এই সাদৃশ্য বোঝানো হচ্ছে। এই সাদৃশ্যটা বোঝানোর জন্যই আমরা সিমিলারলি কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করলাম। এখানে চাইলে আপনি ইন দ্য সেম ওয়ে, অ্যাট দ্য সেম টাইম, লাইক ওয়াইজ যে কোনো একটা ব্যবহার করতে পারতেন, সবগুলোই প্রায় সমার্থক। ওকে, আরেকটা ব্যাপার মনে রাখবেন, এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে আপনার বন্ধুর উত্তর একই হবে ব্যাপারটা এমন নয়। আপনি এখানে সিমিলারলি লিখেছেন, আপনার ফ্রেন্ড এখানে অ্যাট দ্য সেম টাইম লিখতে পারে, দুইজনের উত্তরই রাইট হবে। ওকে, আচ্ছা, তারপর দেখি সাদৃশ্য বোঝাতে গেলে তো আমরা ওইগুলো ব্যবহার করতে পারি। এবার বৈসাদৃশ্য যদি বোঝাতে যাই, মানে দুইটা বাক্যের মাঝে অমিল যদি আমরা বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাট, এটসেট্রা ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল খেয়াল করুন, হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে, হিজ ব্রাদার লাইকস ফুটবল, তার ভাই ফুটবল পছন্দ করে। এখানে দেখুন তার ভাইয়ের পছন্দ এবং তার পছন্দের মাঝে অমিল বোঝাচ্ছে, বৈসাদৃশ্য বোঝাচ্ছে। এজন্য আমরা অন দি আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাট এগুলো ব্যবহার করতে পারি যদি বৈসাদৃশ্য বোঝাতে চাই। কেমন? তো সিমিলারিটি এবং হচ্ছে কি বলে ডিসিমিলারিটি বোঝাতে গেলে কি ব্যবহার করা হয় সেইগুলো আমরা শিখলাম। এবার আরেকটা কোহেসিভ ডিভাইস দেখব। দেখুন এখানে ফলাফল বা উপসংহার বোঝাতে গেলে আমরা কী ব্যবহার করতে পারি। মানে আপনি কোনো কিছু সম্পর্কে আলোচনা করতেছেন, আলোচনা করতে করতে এক প্রসঙ্গে বললেন যে সুতরাং ব্যাপারটা হচ্ছে এমন বা হতো, এই কাজটা করার ফলে এটা হয়েছে, অতএব আমাদের এটা হয়েছে। আপনি ফলাফল বুঝাইতে চাচ্ছেন অথবা উপসংহার টানতে যাচ্ছেন। তো আমরা জানি উপসংহার আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এভাবে লিখি, ইন কনক্লুশন, টু সাম আপ, টু কনক্লুড, এগুলো কিন্তু কোহেসিভ ডিভাইস। টু কনক্লুড, টু সাম আপ, ইন কনক্লুশন এগুলো আপনারা রচনার ক্ষেত্রে অনেক লিখে থাকেন যে উপসংহারে আমরা এটা বলতে চাই,
তো ওইগুলো কোহেসিভ ডিভাইস। তো উপসংহার বা ফলাফল বোঝাতে গেলে আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি বা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। কী কী? সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দাস, কনসিকুয়েন্টলি, হেন্স, এটসেট্রা ইত্যাদি এই কানেক্টরগুলো বা এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, এক্সাম্পল খেয়াল করুন। হি ইউজড হিজ টাইম প্রপারলি, সে তার সময় সঠিকভাবে বা যথাযথভাবে ব্যবহার করেছিল। কেমন? কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, হি মেড আ ব্রিলিয়েন্ট রেজাল্ট, সে একটা ভালো ফলাফল করলো। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দেখুন তার টাইম সে ভালোভাবে ব্যবহার করছে, এই ফলাফল হিসেবে ভালো রেজাল্ট করছে, এই জন্য আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করেছি। এখানে আপনি চাইলে সো ব্যবহার করতে পারতেন, দেয়ারফর ব্যবহার করতে পারতেন, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারতেন, হেন্স ব্যবহার করতে পারতেন। ওকে, কোনো ব্যাপার না, সবগুলোই প্রায় সমার্থক। এবার দেখুন, কারণ বোঝাতে গেলে আমরা কি কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। যদি কোনো কিছুর কারণ একটা কিছু হয়েছে, এটা ব্যবহার করার জন্য, এটা প্রকাশ করার জন্য আমরা বিকজ, ফর দিস রিজন, দ্যাটস ওয়াই ইত্যাদি ব্যবহার করতে পারি। বাক্যটা যদি খেয়াল করুন, হি ইজ ইল, সে অসুস্থ। ফর দিস রিজন, এই কারণে হি ক্যানট গো আউট, সে বাইরে যেতে পারে না বা বাইরে যেতে পারবে না। সে অসুস্থ, এই কারণে বাইরে যেতে পারবে না। এখন বাইরে যেতে পারবে না, এটার কারণটা কি? সে হচ্ছে অসুস্থ। তো এই কারণটা বোঝানোর জন্য আমরা ফর দিস রিজন ব্যবহার করলাম। এখানে বিকজও ব্যবহার করতে পারতেন, তবে বিকজ ব্যবহার করলে বাক্যটা একটু চেঞ্জ হয়ে যেত। মানে এই বাক্যটা শুরুতে চলে আসতো আর এই বাক্যটা শেষে চলে যেত, এই বাক্যটা শেষে চলে যেত। এইভাবে হতো, হি ক্যান নট গো আউট, সে বাইরে যেতে পারবে না, বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ। তখন বাক্যের এই অর্ডারটা একটু চেঞ্জ হতো। ওকে, তো আমরা কারণ বোঝাতে কোন কোন কোহেসিভ ডিভাইস বা কানেক্টরগুলো ব্যবহার করতে পারি সেটাও দেখলাম। এবার সময় প্রকাশক কিছু কোহেসিভ ডিভাইস আমরা দেখব। মানে সময় বোঝানোর ক্ষেত্রে, সময়কে ইন্ডিকেট করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। যেমন while, when, at present, before, after, এটসেট্রা এগুলো। যেমন মাই ফাদার কেম হোম, আমার বাবা বাড়ি আসলেন। while I was reading, যখন আমি পড়ছিলাম, যখন আমি পড়তেছিলাম। আপনারা জানেন while ব্যবহার হইলে পরবর্তী বাক্যাংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই জন্য কিন্তু I was reading পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো মাই ফাদার কেম হোম, আমার বাবা বাড়িতে আসলেন, while I was reading, যখন আমি পড়ছিলাম। এখন while দ্বারা সময়কে নির্দেশ করতেছে। সো এখানে আমরা দেখতে পাইলাম সময় নির্দেশক কানেক্টর বা কোহেসিভ ডিভাইস। ওকে, তো সময়কে নির্দেশ করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। এবার দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ কোহেসিভ ডিভাইস বা আরও কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর যেগুলো অলরেডি আমরা চিনি। যেমন এজ ডট এজ, এটা পজিটিভ ডিগ্রিতে অনেক ব্যবহার হয়, আপনারা জানেন। পজিটিভ ডিগ্রি কখনো করলে ইনশাল্লাহ আমরা সামনেই পজিটিভ ডিগ্রি করব, সেই সময় এটা আমরা খুব ভালোভাবে জানবো। দো, অলদো এগুলো আমরা অলরেডি শিখেছি কমপ্লিটিং সেন্টেন্স করার সময়। সো দ্যাট মানে যাতে, অর অথবা, ইফ, আনলেস, আনটিল, টিল, আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়। স্পাইট অফ, ডিসপাইট মানে সত্ত্বেও, নেভার দিলে, তথাপিও, তবুও, অ্যাজ, সিন্স, উইচ, ওয়াট মানে যেগুলো রিলেটিভ প্রোনাউন, উইচ, ওয়াট, এটসেট্রা ইত্যাদি, এগুলো কানেক্টর বা কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কোহেসিভ ডিভাইস কী এবং কীভাবে ব্যবহৃত হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো আমরা শিখলাম। কেমন? তো আশা করছি কোহেসিভ ডিভাইস সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা নিতে পেরেছেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যদি কোহেসিভ ডিভাইস থেকে আমাদের কোয়েশ্চেন এসে থাকে NTRCA-তে। তো আজকে কোহেসিভ ডিভাইস সম্পর্কে আলোচনা এখানেই শেষ। যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।